আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন পাঠদানে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফা সুলতানা। আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের আমি একটি গল্প নিয়ে আলোচনা করব। চলো প্রথমে গল্পের নামটি জেনে নিই। আজকে আমাদের গল্পের নাম হচ্ছে অপেক্ষা। অপেক্ষা একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প। এই গল্পটি লিখেছেন সেলিনা হোসেন। মুক্তিযুদ্ধের সময়কালে আমাদের দেশে তখনকার পরিস্থিতি কেমন ছিল এই সম্পর্কিত গল্পটি হচ্ছে অপেক্ষা। চলো প্রথমে আমরা সেলিনা হোসেনের লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিই। সেলিনা হোসেন বাংলাদেশের বিশিষ্ট ঔপন্যাসিক ও ছোট গল্পকার। তিনি 14 জুন 1947 খ্রিস্টাব্দে রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা একাডেমিতে পরিচালক পদে থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন। সাগর, গল্পের মালা, কাকতাড়ুয়া, চাঁদের গুঁড়ি, পান্তা ইলিশ ইত্যাদি তার লেখা শিশু কিশোর উপযোগী বই। তিনি সাহিত্যকর্মে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার পান। 2009 সালে 21 পদক লাভ করেন। 2010 সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কলকাতা থেকে তিনি ডিভিটি উপাধি পান। 2011 সালে দিল্লির সাহিত্য একাডেমি থেকে প্রেমচাঁদ ফেলোশিপ পান। এই ছিল সেলিনা হোসেনের পরিচিতি। এখন চলো আমরা মূল গল্পে চলে যাই। এই গল্পটা দু বোন মুক্তিযুদ্ধের সময় যে অভিজ্ঞতাটা উপলব্ধি করেছিল সেই সম্পর্কিতই হচ্ছে এই গল্প। রুমা আর রুবা দুই বোন। রুমা আর রুবা দু বোন, ওদের খুব ভাব। একসঙ্গে স্কুলে যায়, একসঙ্গে খেলে, খুব কমই ঝগড়া হয় ওদের। রুমার বয়স 12 আর রুবার হচ্ছে 10। রুমা আর রুবা দু বোনের মধ্যে অনেক ভাব। সচরাচর বোনদের মধ্যে ঝগড়া হয়, কিন্তু ওদের মধ্যে খুব কমই ঝগড়া হয়। একজনের বয়স হচ্ছে 12, আরেকজনের বয়স হচ্ছে 10। দুজনের জন্মদিন নিয়ে ওদের বাবা মার একটি গল্প আছে। ওদের মা রাহেলা বলে, যেদিন রুমার জন্ম হয় সেদিন বাড়ির উঠোনের শিউলি গাছটা ফুলে ফুলে ভরেছিল। এত ফুল নাকি আর কখনো দেখেনি রাহেলা বানু। খুশবু ছড়িয়ে গিয়েছিল চারিদিকে। দু বোনের জন্ম নিয়ে বাবা মা দুজনেরই গল্প আছে। সেই গল্পটা তারা মেয়েদের বলে। রাহেলা বলে, যেদিন রুমার জন্ম হয় সেদিন বাগানের উঠোনের যে শিউলি গাছটা আছে সে গাছটা ফুলে ফুলে ভরে গিয়েছিল। এত ফুল এর আগে কখনো জন্মাতে বা ফুটতে দেখেনি। রুবা উদ্গ্রীব হয়ে বলে, মা আমার গল্পটা বলো। যখন রুমারটা বলা হলো তখন রুবা বলছে, মা আমারটা বলো। অধীর আগ্রহে অপেক্ষা করেছে, আমার গল্পটা কি? তোর গল্পটা আমি বলবো মা। এই কথা বলে জসিম মিয়া মেয়েকে জড়িয়ে ধরে। মানে রুবা যখন জানতে চায় মার কাছে, তখন বাবা বলে যে না, তোর গল্পটা আমি বলবো। এই বলে জসিম মিয়া মেয়েকে জড়িয়ে ধরে। বলে, যেদিন তুই হলি সেদিন বাড়ির উঠোনের আম গাছটার নিচে বসে আছি। হঠাৎ মাথার উপর তাকিয়ে দেখি আমের বোলে ভরে আছে গাছটা। এত বোল আসতে দেখিনি আগে। বোলের গন্ধে চারদিক ভরে গেছে। বলে, যেদিন রুবা হলো সেদিন বাড়ির যে আম গাছ, বোল হচ্ছে আমের মুকুল, আমের যে ফুল সেটাকে বলা হয় আমের বোল। আমের মুকুলে গাছটা ভরেছিল এবং এত মুকুল এর আগে কখনো নাকি জসিম মিয়া আসতে দেখেনি গাছে। দু বোন বাবা মার আদরের ছায়ায় বড় হয়। স্কুলে যাওয়ার পথে বুনো ফুল ছিঁড়ে বেলির সঙ্গে বেঁধে রাখে, ফড়িং ধরে, আবার আকাশে উড়িয়ে দেয়। ফুলের পাপড়ি ছিঁড়ে খাতার ভেতর চাপা দিয়ে রাখে। শুকিয়ে গেলে বাবার কপালে দিয়ে বলে, বাবা তোমার 1000 বছরের আয়ু হোক। মায়ের কপালে লাগিয়ে দিয়ে বলে, মা তোমার ভাতের হাঁড়ি ভরা থাকে। বাস্তবত দুজন বোন গ্রামের পরিবেশে নিজেদের মতো করে বড় হচ্ছিল। বিদ্যালয়ে যাওয়ার পথে বা ফুল ছিঁড়ে তারা খাতার ভিতর ভরে রাখে, বাবা মাকে আশীর্বাদ করে। মোট কথা হচ্ছে যে ছেলেবেলায় যেরকমভাবে বড় হয় তাদের শৈশবটা অনেক আনন্দেই কাটছিল।
জসিম মিয়া ওদের কপালে চুমু দিয়ে বলে, আমার মেয়েগুলোর অনেক বুদ্ধি, অনেক বড় হওয়া, চাইলে লেখাপড়ার জন্য তোদের আমি ঢাকা পাঠাবো। দু বোন খুশিতে হাততালি দেয়। বাবা মা ওদের উৎফুল্ল মুখের দিকে তাকিয়ে থাকে। জসিম মিয়া তার মেয়েদের অনেক আদর করতেন এবং বলতেন যে আমার মেয়েগুলোর অনেক বুদ্ধি, প্রয়োজনে যদি ওরা চায় লেখাপড়ার জন্য আমি প্রয়োজন হতে ঢাকা পাঠাবো। ছেলেমেয়েরা এই কথা শুনে, মেয়েরা তার কথা শুনে আনন্দে হাততালি দেয় এবং উৎফুল্ল মুখের দিকে বাবা মা তাকিয়ে থাকে। একদিন জসিম মিয়া বাজারে যায়। সেখান থেকে বুশের চাল ডাল কিনে বাড়ি ফিরে বারান্দায় ধপাস করে বসে পড়ে। ছুটে আসে রাহেলা বানু। একদিন জসিম মিয়া কি করে, বাজারে যায়, বুশের চাল ডাল কিনে আনে, এনে হঠাৎ করে বারান্দার মধ্যে ধপাস করে বসে পড়ে। তা দেখে তার স্ত্রী রাহেলা বানু বলে, কি হয়েছে? তখন জসিম মিয়া উত্তরে বলছে, যুদ্ধ। যুদ্ধ? রাহেলা বানু অবাক হয়ে বলে, এ কি বলে যুদ্ধ? রাহেলা বানু অবাক হয়ে বলে। কিছু বলার আগেই জসিম শুনতে পায় বাইরের হইচই। জসিম দুই মেয়েকে হাত ধরে বাইরে নিয়ে আসে। দেখে লোকজন আম গাছের নিচে গোল হয়ে বসে রেডিওতে খবর শুনছে। বিবিসির খবরে বলছে, ঢাকা শহরে গত মধ্যরাতে গণহত্যা শুরু করেছে পাকিস্তানি সেনাবাহিনী। এই যে গণহত্যা, এটা কোন সময়কে নির্দেশ করছে? 25শে মার্চের কালো রাত থেকে নির্দেশ করা হচ্ছে। সেই খবরটা যখন বিবিসি রেডিওতে বলে, তখন জসিম মিয়ার বাড়ির সামনের যে আম গাছটা আছে, সেই আম গাছের বাইরে লোকেরা গোল হয়ে বসে এই খবরটা শুনছিল। জসিম মিয়া কি করলো, তার দুই মেয়ের হাত ধরে বাইরে এসে দেখলো যে আসলে কি হয়েছে। জসিমের মনে পড়ে কিছুদিন আগে ওরা বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ শুনেছিল। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। পাশের যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের ছবি, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির উদ্দেশ্যে দিয়েছিলেন। লোকজন খবর শুনে উত্তেজিত হয়ে বলে, আমাদের সবাইকে যুদ্ধ করতে হবে। যখনই এই ভাষণ শুনলো, তখন লোকজনেরা বলল যে না, আমাদের সবাইকে কি করতে হবে, যুদ্ধ করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে 25শে মার্চ রাতেই যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা বাঙালিদের উপর আক্রমণ করে, তখনই কিন্তু ওই 25শে মার্চের দিন প্রহরে, মানে 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তারপরের থেকেই মুক্তিযুদ্ধ শুরু হয়। রুমা আর রুবা বাবার হাত ছাড়িয়ে অন্য ছেলে মেয়েদের কাছে যুদ্ধের কথা বলার জন্য ছুট দেয়। চিৎকার করে বলে, যুদ্ধ করতে হবে রে, যুদ্ধ যুদ্ধ। রুমা কিন্তু আসলে বোঝে না যুদ্ধ কি। তারা বাবার হাতে বা লোকজনের মুখে থেকে শুনেই, বাবার মুখে বা লোকজনের মুখ থেকে শুনেই কিন্তু যুদ্ধ করতে হবে বলে ছুট দেয়। এবং ছেলে মেয়েদের বলে, যুদ্ধ করতে হবে রে, যুদ্ধ। ওরা ভেবেছিল সবাইকে যুদ্ধ করতে হবে, ওদেরও যুদ্ধ করতে হবে। কয়েক মাস পরে গায়ে মিলিটারি আসে। মিলিটারি বলতে পাকিস্তানি হানাদার বাহিনীদের এখানে বোঝানো হচ্ছে। জসিম শহর থেকে আসা ছেলেদের কাছ থেকে রাইফেল চালানো শিখে নেয়। জসিম কি করে, শহর থেকে যে মুক্তি বাহিনীর যে যোদ্ধারা আসে, তাদের কাছ থেকে রাইফেল চালানো শিখে নেয়। তারপর গড়ে তোলে মুক্তি বাহিনী। পাশে যে ছবিটা দেখতে পাচ্ছি, সেখানে এরকম ভাবে মুক্তিযোদ্ধারা কি করেছিল, মুক্তিযুদ্ধের সময় মানুষদের প্রশিক্ষণ দিয়েছিল কিভাবে যুদ্ধের অস্ত্রগুলো চালানো যায়। রাহেলা মেয়েদের নিয়ে বাড়িতে থাকবে। রাহেলা সিদ্ধান্ত নিল যে সে কোথাও যাবে না, সে মেয়েদের নিয়ে বাড়িতেই থাকবে। জসিম চেয়েছিল রাহেলা ওর বাবার বাড়ি চলে যাক, কিন্তু রাহেলা যেতে রাজি হয়নি। জসিম চাইছিল যে রাহেলা তার দুই মেয়েকে নিয়ে তার বাবার বাড়িতে নিরাপদ আশ্রয়ে চলে যাক, কিন্তু রাহেলা যেতে চায়নি, সে তার বাড়িতেই থাকতে চেয়েছিল। নদীর ধারে বাজার, নদীর যে ধার, সেই ধারের মধ্যেই হচ্ছে বাজার। সেদিন বিকেলে বাজারে গেলে পাকিস্তানি মিলিটারির সামনে পড়ে যায় জসিম। জসিম কিন্তু ওই গ্রামের একজন মুক্তি বাহিনীর প্রধান ছিলেন এবং সে কি করে, মিলিটারিদের সামনে পড়ে যায়। ওরা বাজারের দোকান ও ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। গুলি ছুটতে ছুটতে আসে, একটা বুলেট এসে লাগে জসিমের বুকে। নদীর ধারে মুখ থুবড়ে পড়ে যায় ও, রক্তে ভিজে যায় মাটি, নিজের রক্তে মাখামাখি হয়ে যায় ওর শরীর। পাকিস্তানি হানাদার বাহিনীরা যখন এরকম ভাবে আক্রমণ করে বাজারের মধ্যে, তখন একটা গুলি এসে জসিমের গায়ে লাগে এবং সে অবস্থাতেই জসিম কি হয়, ওই ঘটনাস্থলে মারা যায়।
মিলিটারিরা চলে যায়, চলে গেলে যারা পালিয়ে গিয়েছিল তারা ঘরে ফিরে আসে। মিলিটারিরা যখন আক্রমণ চালায় বাজারের মধ্যে, তখন অনেক দোকানদার বা গ্রামবাসীরা যারা ছিল তারা সেখান থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়। যখন মিলিটারিরা চলে যায় তখন তারা আবার তাদের বসত বাড়িতে ফিরে আসে। রাহেলা মেয়েদের নিয়ে আসে বাড়িতে। অনেক বাড়ি ঘুরে গেলেও ওদের বাড়িতে আগুন লাগেনি, কারণ বড় আম গাছটা ঘরের চাল আড়াল করে রেখেছে বলে আগুন এখানে আসতে পারেনি। রাহেলা সারা রাত জসিমের জন্য অপেক্ষা করে, কিন্তু জসিম বাড়ি ফেরে না। রুমা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। যখন মিলিটারিরা চলে যায় তখন গ্রামের প্রত্যেকটা মানুষ, এখন রাহেলাও কি করে তার বাড়িতে ফিরে আসে। গ্রামের অনেক বাড়ি ঘরে আগুন লেগে গিয়েছিল, কিন্তু ওদের বাড়িতে আগুন লাগেনি, কারণ যে আম গাছটা ছিল সেই আম গাছটা ওদের বাড়িটাকে রক্ষা করেছে। তারপর ওরা অপেক্ষা করতে থাকে রাতভর জসিমের জন্য, যে তার বাবা আসবে বা তার স্বামী আসবে। রুমা কাঁদতে কাঁদতেই একসময় ঘুমিয়ে পড়ে। পরদিন গায়ের লোকজন জসিমের লাশ নিয়ে আসে, কারণ জসিমের যখন গুলি লাগে তখন কিন্তু জসিম মারা গিয়েছিল। পরের দিন লোকেরা কি করে, জসিমের লাশ নিয়ে আসে বাড়িতে। রুমা কিছুক্ষণ বাবাকে দেখে নিশ্চুপ হয়ে যায়। রুমা বাবার লাশ দেখে নিশ্চুপ হয়ে যায়, মানে মুখ দিয়ে কোনো শব্দ আসছিল না, শোকে পাথর হয়ে গিয়েছিল। ওরা কথা বলা ভুলে গিয়েছে। রাহেলা তো বারবার জ্ঞান হারাচ্ছে। গায়ের মেয়েরা ওদের মাকে দেখাশোনা করছে। রাহেলা এই দৃশ্য দেখে একটু পরপর জ্ঞান হারাচ্ছে। গায়ের যে মহিলারা ছিল বা মেয়েরা ছিল তারা তার মাকে দেখাশোনা করছে, রাহেলাকে দেখাশোনা করছে। দুবোন রান্নাঘরের দরজায় চুপ করে বসে থাকে। দুবোন স্তব্ধ হয়ে যায় এই ঘটনাতে, এবং তারা চুপ করে বসে থাকে। রুমার হাত ধরে ঝাঁকিয়ে বলে, যুদ্ধ মানে কি বুবু? রুমা ওই হাতে চোখ মুছে বলে, যুদ্ধ মানে হচ্ছে বাবার মরে যাওয়া। ওরা এখন বুঝতে পারলো আসলে যুদ্ধ মানে কি, তখন কিন্তু বুঝেনি। ছোট মানুষ উৎফুল্লিত মনে ভেবেছিল যুদ্ধ মানে সবাইকে যুদ্ধ করতে হবে, যুদ্ধ মানে যে মানুষের মরে যাওয়া, সেটা তখন তারা বুঝতে পারে। দুজন আকাশের দিকে তাকায়। অনেক দূরে কালো ধোয়ার মতো কিছু একটা আকাশের দিকে উঠছে। দুজন যখন আকাশের দিকে তাকায় তখন দেখতে পারে অনেক দূরে কালো ধোয়ার মতো কিছু একটা উঠছে। ওরা বুঝতে পারে পাশের গ্রামে আগুন দিয়েছে পাকিস্তানি মিলিটারিরা। ওরা এখন পুরোপুরি বুঝতে পারে আসলে যুদ্ধ মানে কি। ওরা দেখতে পায় যখন অন্যদিকে আগুনের ধোঁয়াগুলো উঠছে, ওরা বুঝতে পারে যে পাশের গ্রামেও ঠিক গত দিন ওদের গ্রামে যেরকম ভাবে মিলিটারিরা আক্রমণ করেছিল, পাশের গ্রামেও মিলিটারিরা আক্রমণ করেছে। দুবোন আকাশের দিকে হা করে তাকিয়ে থাকে। দুজনেই বুঝতে পারে যুদ্ধ মানে কি। এখন কারো কাছে আর অপরিচিত নয় যে যুদ্ধ মানে কি। ওরা এখন পুরোপুরি উপলব্ধি করতে পারে আসলে যুদ্ধ মানে কি, এবং যুদ্ধে কি করতে হবে। ঘোর বর্ষা মানে অনেক বৃষ্টি। বৃষ্টির তোড়ে ডুবে যায় মাঠঘাট। এত প্রবল বৃষ্টি যে মাঠঘাট সবকিছু ডুবে গেছে বর্ষাকাল। রাহেলা বানু শুকনো মুখে বারান্দায় বসে থাকে। রাহেলা বানুর অন্তরে হচ্ছে শোক, তার স্বামী হারিয়ে। সেই শুকনো মুখে বারান্দায় বসে থাকে। দুবোন ধান ক্ষেতের আলের পাশ থেকে গড়িয়ে যাওয়া পানি থেকে কুচো চিংড়ি ধরে আনে। ধান ক্ষেতের আল বলতে ধান ক্ষেতের মধ্যে কিছুটা জায়গা খনন করে দেওয়া হয়, যাতে সেখান দিয়ে পানি নদী থেকে আসতে পারে ক্ষেতগুলোর মধ্যে। তো ওই আলের মধ্যে থেকে যে অনেক সময় নদীর পানি যখন আসে ক্ষেতের ভিতরে, তার সাথে নদীর পানির সাথে অনেক সময় মাছও চলে আসে। তো সেখান থেকে তারা কি করে, কুচো চিংড়ি ধরে আনে, মানে ছোট ছোট চিংড়ি। কুচো চিংড়ি বলতে বোঝানো হচ্ছে ছোট চিংড়ি। ওদের মা অন্যের বাড়ি থেকে আনা চালে ভাত রান্না করে। তাদের বাড়িতে হচ্ছে চাল শেষ হয়ে গেছে। রাহেলা কি করে, পাশের বাড়ি থেকে বা অন্যের বাড়ি থেকে চাল এনে ভাত রান্না করে। দুমুঠো চাল মাটির কলসিতে জমিয়ে রাখে রাহেলা। সে যে চালগুলো এনে ভাত রান্না করে তার থেকেও কি করে, দুমুঠো চাল মাটির কলসিতে জমিয়ে রাখে। রাতের কোনো মুক্তিযুদ্ধ এলে তার জন্য ভাত রান্না করবে। কেন জমিয়ে রাখে, তার কারণ হচ্ছে রাতের বেলা যদি কোনো মুক্তিযোদ্ধা আসে যেন তাদের জন্য ভাত রান্না করতে পারে, এই জন্য। দুবোন শুকনো লাকড়ি কুড়িয়ে এনে রান্নাঘরে জমিয়ে রাখে। দুবোন কি করে, পাশের যে বন জঙ্গল যে আছে সেখান থেকে কি করে শুকনো লাকড়ি এনে জমিয়ে রাখে।
যদি দরকার হয় তখন কি দিয়ে ভাত রান্না করবে মা? যদি রাতের বেলা দরকার হয় ভাত রান্না করার প্রয়োজন হলে তখন কি দিয়ে রান্না করবে? ঘরে তো রাখিয়ে দিল। দু বোন অধীর অপেক্ষায় থাকে। কিসের জন্য অধীর অপেক্ষায় থাকে? যে রাতের বেলা মুক্তিযোদ্ধারা আসবে ওদের বাড়িতে সাহায্য চাইতে, খেতে অথবা প্রয়োজনীয় কাজটি সেরে নিতে। সে রাতে বৃষ্টি ছিল না, জ্যোৎস্না ভরা ছিল উঠোনে। জ্যোৎস্না মানে হচ্ছে পূর্ণিমার চাঁদ, পূর্ণম চাঁদ, এবং সে আলোতে পুরো উঠোন জুড়ে ছিল। গভীর রাতে দুজন মুক্তিযোদ্ধা আসে ওদের বাড়িতে। এমন সময় গভীর রাতে দুজন মুক্তিযোদ্ধা ওদের বাড়িতে আসে। চুপি চুপি ডাকে, মা দরজা খোলো। মা গো, মানে চুপি চুপি ডেকে বলে, মা দরজা খোলো। মা আস্তে আস্তে ডাকে। ধর্মড়িয়ে ওঠে, রুমাকে ডাকে। ও ছেলে মাকে জাগায়। একজন ধর্মড়িয়ে ওঠে, ও আবার ডাকছে। ও সব এখানে ধর্মড়িয়ে উঠেছে কি রুবা উঠেছে। রুবা আবার খেলা দিচ্ছে মাকে, এবং ও কি করছে? মাকে ঠেলে জাগাচ্ছে। মা ওঠো, শোনো, কেউ এসেছে। রাহেলা বানু দরজার টুকটুক শব্দ শোনে। দরজার কাছে গেলে আবারও শুনতে পায় সে ডাক, মা দরজা খোলো। রাহেলা কাপা হাতে দরজা খোলে। দরজা খুললেই দুজন মুক্তিযোদ্ধা দ্রুত ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাহেলা একটু ভয় পায় যে এত রাতে কি আসলো, বা আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা অন্য কেউ চলে আসছে কিনা। কিন্তু তারপরেও রাহেলা কি করে? দরজা খুলে। খোলার পরে দুজন মুক্তিযোদ্ধা দ্রুত ঘরের ভিতরে ঢুকে পড়ে। ওদের একজন বলে, ট্রেনিং এর সময় জসিম কাকু আমাদের বলেছিলেন দরকার হলে যেন আপনার কাছে আসে। ওদের একজন বলে যে জসিমকে তারা কাকু বলে ডাকে, যে জসিম কাকু ওদের বলেছিল যে দরকার যদি হয় তাহলে যেন তারা তার বাড়িতে আসে। আর এই খবরটা রাহেলা জানতো, তাই সে কি করতো? মুক্তিযোদ্ধাদের জন্য অপেক্ষা করতো এবং ভাত রান্না করার জন্য চাল সরিয়ে রাখতো। মা আপনি আমাদের চিনবেন না, আমাদের খিদে পেয়েছে, ভাত খেয়ে চলে যাব। তার মুক্তিযোদ্ধারা বলে যে আপনি আমাদের চিনবেন না, আমরা ভাত খেয়ে চলে যাব। কোথায় যাবে? রুমা জিজ্ঞাসা করে। রুমা জিজ্ঞাসা করে যে তোমরা কোথায় যাবে? নদীর ওপারে, ওখানে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প আছে। মুক্তিযোদ্ধারা উত্তর দেয় যে নদীর ওপারে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প আছে। তোমরা যুদ্ধ করবে? রুমা জানতে চায়। রুমা জিজ্ঞেস করে তোমরা কি যুদ্ধ করবে? হ্যাঁ, আমরা পাকিস্তানি মিলিটারি ক্যাম্প আক্রমণ করব। মুক্তিযোদ্ধারা বলে হ্যাঁ, আমরা পাকিস্তানি মিলিটারি যে ক্যাম্পটা আছে সেটাতে আক্রমণ করব। তোমাদের রাইফেলগুলো ছুঁয়ে দেখি, রুমা গভীর আবেগে বলে। মুক্তিযোদ্ধাদের কাছে যে রাইফেল ছিল, রুমা বলে যে তোমাদের রাইফেলগুলোকে ছুঁয়ে দেখি। ও আবেগে বলে হ্যাঁ দেখো। মুক্তিযোদ্ধারা বলে হ্যাঁ দেখো, দেখতে পারো, দেখো। দুজনে দু বোনের কোলে রাইফেল দুটো দিয়ে দেয়। দুজন মুক্তিযোদ্ধা এসেছিল, দুজনেই কি করলো? দু বোনের কোলে একটি করে দুটো রাইফেল রেখে দিল। রাইফেল দুটো ওরা কোলে নিয়ে বসে থাকে। রাইফেল দুটো ওরা দু বোন কোলে নিয়ে বসে থাকে। মা রান্না চড়ায়। কিছুক্ষণ পর রাহেলা গরম ভাত নিয়ে আসে গামলা ভরে, সঙ্গে ডিম আলুর তরকারি। যোদ্ধা দুজনেই গপগপিয়ে খায়। দেরি করার সময় নেই। নদীর ঘাটে ওদের জন্য নৌকা নিয়ে বসে আছে অন্যরা। দেরি করা চলবে না। খাওয়া শেষ হয়ে গেলে রাহেলা বলে তোমরা আবার আসবে তো? কিছুক্ষণের মধ্যে রাহেলা বানু কি করে? ভাত রান্না করে গরম ভাতের সাথে ডিম আলুর তরকারি নিয়ে আসে, এবং মুক্তিযোদ্ধারা কোনো সময় ব্যয় না করে গপগপি খেতে, কারণ নদীর ঘাটে অন্য মুক্তিযোদ্ধারা তাদের জন্য অপেক্ষা করছিল। রাহেলা আবার জিজ্ঞেস করে যে তোমরা আবার আসবে তো? দরকার হলে আসতে পারি। মুক্তিযোদ্ধারা উত্তর দেয় যদি প্রয়োজন হয় তাহলে আসতে পারি, নইলে অন্যরা আসবে, কেউ না কেউ আসবে। না আমরা না আসলেও অন্য কেউ না কেউ তো আসবে সাহায্যের জন্য। রাহেলা বানুকে সালাম করে দু বোনের মাথায় হাত বুলিয়ে চলে যায় মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধারা রাহেলা বানুকে সালাম করে এবং দু বোনের মাথার হাত বুলিয়ে চলে যায় সে রাতে। বর্ষা শেষ। আশ্বিনের শিউলি ফুল ফোটার দিনে শুরু হয়েছে। একদিন দরজার টুকটুক শব্দ হয়। কুকুমনিরা দরজা খোলো। যখন বর্ষা শেষ, ওই ঘটনাটা ছিল বর্ষার সময়। আবার বর্ষা শেষ হয়ে গেলে যখন শরৎকাল আসে, শিউলি ফোটার দিন শুরু হয়, ঠিক সেই সময় একদিন দরজার টুকটুক শব্দ হয়। কুকুমনিরা দরজা খোলো। দু বোন লাফিয়ে উঠে দরজা খোলে। মুক্তিযোদ্ধারা আসে, ভাত খায়, নয়তো একটু ঘুমিয়ে নেয়, রাতের অন্ধকারে আবার চলে যায়।
এরকম ভাবেই চলছিল। রুমা বা রাহেলা বানু ওনারা জানতো যে যে কোনো সময় মুক্তিযোদ্ধারা আসবে, তারা তাদের প্রয়োজনীয় কাজটি সেরে চলে যাবে। ঘোরতর যুদ্ধ চলছে চারদিকে। রুবা রাতে ঠিক মতো ঘুমাতে পারে না। ওরা আবার অপেক্ষা করে একদিন ডাক শোনার জন্য। কুকুমণিরা দরজা খোলো, আমরা মুক্তি যোদ্ধা। এই যে অপেক্ষা, মুক্তিযোদ্ধাদের জন্য অপেক্ষা, রাহেলা বানুর অপেক্ষা, রুমার অপেক্ষা। ওরা কিন্তু যুদ্ধ করেনি, কিন্তু প্রত্যক্ষভাবে যুদ্ধ না করলেও পরোক্ষভাবে কিন্তু যুদ্ধ করেছে। কিভাবে যুদ্ধ করেছে? তারা মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছে, তাদের খাবার দিয়ে সাহায্য করেছে, আশ্রয় দিয়ে সাহায্য করেছে। এটাও কিন্তু এক ধরনের যুদ্ধ। সে সময় অনেক আমাদের গ্রাম বাংলার বা আমাদের দেশের মানুষেরা এভাবেই কিন্তু মুক্তিযুদ্ধে সাহায্য করেছিলেন, তাদের মনোবল বৃদ্ধি করেছিলেন। আমি আশা করব তোমরা এই গল্পটি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার গল্পের সাথে যে শব্দের অর্থগুলো আছে পাঠ্য বইয়ে, সেই শব্দের অর্থগুলো আমরা জেনে নিই। খুশবু, খুশবু শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ। উদ্ভিদ, প্রতি মুহূর্ত অপেক্ষা করা। বিবিসি, যুক্তরাজ্যের বেতার কেন্দ্রের নাম। যুক্তরাজ্যের বেতার কেন্দ্রের নাম হচ্ছে বিবিসি। গণহত্যা, অনেক লোককে বিনা অপরাধে মেরে ফেলা। বঙ্গবন্ধু, জাতির জনক শেখ মুজিবুর রহমানের উপাধি। ট্রেনিং, কোনো বিশেষ বিষয়ে শিক্ষা দেওয়া বা নেওয়া। গপিয়ে, গপ করে। মুক্তিবাহিনী, শত্রুর দখল থেকে দেশকে রক্ষা করার জন্য লড়াই করেছিল যে সেনা দল। মুক্তিযোদ্ধা, যিনি স্বাধীনতা বা মুক্তির জন্য যুদ্ধ করেন। ক্যাম্প, সৈনিক বা যোদ্ধাদের অস্থায়ী ঘাঁটি, অথবা তুমি লিখতে পারো সেনা ছাউনি। পুরোটা লিখতে পারো যে সৈনিক বা যোদ্ধাদের অস্থায়ী ঘাঁটি, অথবা শুধু লেখা যায় অস্থায়ী ঘাঁটি অথবা সেনা ছাউনি। মিলিটারি, সামরিক বাহিনী। এবার আমাদের পাঠ্য বইয়ে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আমরা জেনে নিই। রুমার জন্মদিনের গল্পটি কি? তোমরা নিশ্চয়ই এখন রুমার জন্মদিনের গল্পটি সম্পর্কে জেনে গেছো। এবং দেখি এখানে কি আছে। যেদিন রুমার জন্ম হয় সেদিন বাড়ির উঠোনের শিউলি গাছটা ফুলে ফুলে ভরে গিয়েছিল। এত ফুল নাকি আর কখনো দেখেনি রাহেলা বানু। পুষ্প ছড়িয়ে গিয়েছিল চারিদিকে। দ্বিতীয় খ নম্বর প্রশ্ন হচ্ছে রুবার জন্মদিনের গল্পটি কি? যেদিন রুবার জন্ম হয়েছিল সেদিন বাড়ির উঠোনের বাড়ির বাইরের আম গাছটার নিচে বসেছিলেন জসিম মিয়া। হঠাৎ মাথার উপরে তাকিয়ে দেখে আমের বোলে ভরে আছে গাছটা, বোলের গন্ধে চারদিক ভরে গেছে। রাহেলা বানু প্রতিদিন দুমুঠো চাল উঠিয়ে রেখে দিত। কেন রেখে দিত? কারণ মুক্তিযুদ্ধে স্বামী শহীদ হলেও রাহেলা বানু সবসময় মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন। রাতে কোনো মুক্তিযোদ্ধা এলে তার জন্য ভাত রান্না করবেন, তাই রাহেলা বানু প্রতিদিন দুমুঠো চাল উঠিয়ে রেখে দিত। গভীর রাত পর্যন্ত দু বোন কেন জেগে থাকত? রুমা ও রুবার বাবা জসিম মিয়া একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি তার সহযোদ্ধাদের বলেছিলেন যে কোনো প্রয়োজনে তারা যেন তার বাড়িতে যায়। এর কিছুদিন পরেই জসিম মিয়া শহীদ হন। কিন্তু প্রায় গভীর রাতে মুক্তিযোদ্ধারা তাদের বাড়িতে আসে। তারা প্রয়োজন সেরে বা খাবার খেয়ে চলে যায়। মূলত মুক্তিযোদ্ধাদের অপেক্ষায় দু বোন গভীর রাত পর্যন্ত জেগে থাকত। মুক্তিযোদ্ধাদের সাথে জসিম মিয়া পরিবারের সম্পর্কটি ব্যাখ্যা করো। মুক্তিযোদ্ধাদের সাথে জসিম মিয়ার পরিবারের কি সম্পর্ক ছিল? মুক্তিযোদ্ধাদের সাথে জসিম মিয়ার পরিবারের সম্পর্ক ছিল গভীর। মুক্তিযুদ্ধে স্বামী শহীদ হলেও রাহেলা বানু সবসময় মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন। রাতে কোনো মুক্তিযোদ্ধা এলে তার জন্য ভাত রান্না করেন এবং নানাভাবে সাহায্য করেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে আমার মেয়েগুলোর অনেক বুদ্ধি, অনেক বড় হমা। অনেক বুদ্ধি এবং বড় হো বলতে তুমি কি বোঝো? এখানে যে অনেক বুদ্ধি আর বড় হো বলতে বোঝানো হয়েছে, কি বোঝানো হয়েছে? অনেক বুদ্ধি এবং বড় হো বলতে জসিম মেয়েদের প্রতি যে প্রশংসা করেছেন এবং তাদের জন্য দোয়া করেছিলেন তা বোঝা যায়। জসিম মিয়ার 2 মেয়ে রুমা ও রুবা মনের খুশিতে ফুলের পাপড়ি ছিঁড়ে খাতার ভিতর চাপা দিয়ে রাখেন।
শুকিয়ে গেলে বাবার কপালে দিয়ে বলে, বাবা তোমার 1000 বছরের আয়ু হোক। মার কপালে লাগিয়ে দিয়ে বলে, মা তোমার ভাতের হাঁড়ি ভরা থাকুক। মেয়েদের এই ধরনের কাজে খুশি হয়ে জসিম মিয়া তাদের জন্য প্রশংসা ও দোয়া করতে গিয়ে আলোচ্য উক্তিটি করেন। 6. একজন মুক্তিযোদ্ধার যুদ্ধ করার জন্য কি কি যোগ্যতা বা দক্ষতা থাকা দরকার? একজন মুক্তিযোদ্ধার যুদ্ধ করার জন্য যে যে যোগ্যতা ও দক্ষতা থাকা দরকার তা হলো স্বদেশপ্রেম। স্বদেশপ্রেম না থাকলে কখনো যুদ্ধ করা সম্ভব নয়। সাহসিকতা, প্রতিবাদী ক্ষমতা, বিচক্ষণতা, কৌশলী প্রভৃতি। স্বদেশপ্রেম না থাকলে কোনো ব্যক্তির পক্ষে দেশের বিপদে মৃত্যুর ভয় তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়া সম্ভব না। স্বদেশপ্রেমের মতো সাহসিকতাও অতীব গুরুত্বপূর্ণ। প্রতিবাদী ক্ষমতা ও বিচক্ষণতা যদি না থাকে তাহলে যুদ্ধে জয়লাভ করা যায় না। তাই একজন মুক্তিযোদ্ধার জন্য এসব গুণাবলী থাকা অপরিহার্য। তোমরা নিশ্চয়ই সকলে এই প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। এই উত্তরগুলো তোমরা প্রয়োজন অনুসারে খাতায় তুলে নিবে এবং শিখে ফেলবে। এর সাথে যে বাকি যে সংশ্লিষ্ট পড়াগুলো আছে সেগুলো বিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া থাকবে। আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। খোদা হাফেজ।